আসসালামু আলাইকুম, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এডু পরিবারের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি জাহিদা খাতুন। তোমরা সবাই কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। অনেকেই সালাম জানিয়েছো। আচ্ছা, হুমায়রা বলছো হাউ ম্যাম। কি লিখছো? হাউ আর ইউ ম্যাম? আচ্ছা আচ্ছা আচ্ছা। সবাই আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ? ঠিক আছে, তাহলে আমরা আমাদের ক্লাসটা স্টার্ট। আজকে তোমাদের সাথে আমার আলোচনার বিষয় হচ্ছে তোমাদের বাংলা সেকেন্ড পেপার বইয়ের অভিধান চ্যাপ্টার। অভিধান চ্যাপ্টার এর আগে একটা ক্লাস হয়েছিল তোমাদের, আজকে আমরা শেষ করব। ঠিক আছে। আচ্ছা, অভিধানটা কি? ইংরেজিতে তোমরা ডিকশনারির নাম শুনেছো না? ডিকশনারিতে কি থাকে? শব্দার্থ থাকে, তাই না? ইংলিশ ডিকশনারিতে তোমরা ধরো যে একটা ওয়ার্ডের অর্থ তুমি জানো না, সেটা তুমি কি করতে পারো? ওই অভিধান বা ডিকশনারি বইতে খুঁজে বের করতে পারো যে কোনো শব্দের অর্থ। ধরো ধরো তুমি ক্যাট, ক্যাট অর্থ যে বিড়াল, এটা তুমি ডিকশনারিতে কোথায় খুঁজে পাবে? সি দিয়ে যে দেওয়া আছে ওইখানে। ঠিক আছে। এরকম তাহলে অভিধানটা হচ্ছে ডিকশনারি এর বাংলা শব্দ। ঠিক আছে। এর বাংলা মানে শাব্দিক অর্থ হচ্ছে শব্দের সংগ্রহ জাতীয় গ্রন্থ। গ্রন্থ মানে একটা বই। ঠিক আছে। আচ্ছা, দেখো, অভিধানে আমরা মানে অভিধানের মধ্যে আসলে কি দেওয়া থাকে? বিভিন্ন শব্দের সমার্থক শব্দ দেওয়া থাকে, বিভিন্ন অভিধানে দেওয়া থাকে। আর শব্দের সমার্থক শব্দের পাশাপাশি শব্দটা কোন পার্টস অফ স্পিচ এটাও বলা থাকে। এটা সিনোনিম অ্যান্টোনিম অনেক কিছু দেওয়া থাকে। ঠিক আছে। আর ছোট ছোট যেগুলো এগুলোর মধ্যে শুধু অর্থ দেওয়া থাকে। আর এখন একটা অভিধান বা একটা ডিকশনারি তো অনেক বড় হতে পারে, তাই না? অনেক পেজের হতে পারে। এখন তুমি ওই ডিকশনারি থেকে তোমার প্রয়োজনীয় শব্দটা তুমি কিভাবে খুঁজে বের করবে? এটার জন্য একটা সুন্দর নিয়ম রয়েছে, একটা সিকোয়েন্স আছে যে এই দেখো, আমাদের বাংলা স্বরবর্ণ আছে কতটি? 11টি। ব্যঞ্জন বর্ণ আছে 39টি। এই যে বর্ণের যে সিকোয়েন্স, সিরিয়াল, এই স্বরে থেকে শুরু করে একদম চন্দ্রবিন্দু পর্যন্ত একটা সিরিয়াল মেনটেন করে আমরা বর্ণগুলো সাজিয়ে লিখি না? ওইরকম ডিকশনারিতেও বর্ণগুলো লিখার বা কোন বর্ণের শব্দার্থ কখন হবে এটার একটা সিকোয়েন্স মেনটেন করা হয়। সেই সিকোয়েন্সটা অনেকটাই এই যে আমাদের বর্ণমালার মতোই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ডিফারেন্স রয়েছে, ওই জায়গাগুলো আমরা মনে রাখবো। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো, একটা শব্দের উৎস কি, কিভাবে তৈরি হয়েছে, হ্যাঁ, প্রাচীন বর্তমান ব্যবহার কেমন, শব্দটার উচ্চারণ কেমন, শব্দটা কোন ধরনের পদ, এই সব জিনিস আমরা জানতে পারি এই অভিধান বা ডিকশনারি বই থেকে। তাহলে এই অভিধান হচ্ছে আমাদের বানান শেখার জন্য একটা সুন্দর বিশুদ্ধ গ্রন্থ। ঠিক আছে। আচ্ছা, বাংলা অভিধান শুরু করার আগে তোমাদের কমেন্ট গুলো আরেকটু চেক করে আসি। অনেকেই কমেন্ট করেছো। আচ্ছা, এটা কে? মাই, এম ওয়াই, মাই কে? আচ্ছা, ইম্পর্টেন্ট গুলো কি করব? আচ্ছা, আরো আচ্ছা, তোমার নামটা রিনেম করো নাই এখনো না? ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ইম্পর্টেন্ট গুলো তো বলেই দিব, অবশ্যই বলবো। দেখো, ইম্পর্টেন্ট লাইনগুলো আমি কিন্তু হাইলাইট করে রেখেছি, অন্য কালার দিয়ে লিখেছি, দেখছো স্লাইডে? এগুলো দেখেই তুমি বুঝতে পারবে যে এই লাইনগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, এই জন্য এগুলোকে আমি অন্য কালার করেছি। ঠিক আছে। আরো বুঝতে পারছো? কৃষ্ণা আদাব। হ্যাঁ, কুইজ আছে। কুইজ তো প্রতিদিন থাকবে, প্রতিদিন থাকে কুইজ। অনেকেই অনেকেই জিজ্ঞেস করছো, অনেকেই পরে জয়েন করেছো। ওয়ালাইকুম আসসালাম। এবং আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা যারা পরে জয়েন করেছো বলো সবাই কেমন আছো। আচ্ছা, এখন আমরা সবাই একটু কমেন্ট করা অফ করি। বাংলা অভিধানটা কি? যে বাংলার যে শব্দকোষের বইটা সেটাকে বাংলা অভিধান বলা হয়। বাংলা ভাষার অভিধান রচনার প্রথম যে চেষ্টায় ডিকশনারি বাংলাতে লিখার যে চেষ্টাটা প্রথম করেন খ্রিস্টান মিশনারি এর, তার নাম হচ্ছে মানুয়েল দা আসাম্পশাও। আসাম্পশাও, হ্যাঁ, উচ্চারণটা এরকম, আসাম্পশাও। তার রচিত পর্তুগিজ ভাষার শব্দকোষ ছিল। সেই শব্দকোষ বা অভিধানটার নাম হচ্ছে ভোকাবুলারিও এম ইডিওমা বেঙ্গালা ই পর্তুগিজ। গ্রন্থটি প্রকাশিত হয় 1743 সালে। এবং এই, আচ্ছা, গত ক্লাসে হয়তো তোমাদের এই পার্টটুকু পড়ানো হয়েছিল, তাই না? আচ্ছা, তারপরে আমরা একটু রিক্যাপ করে দেন হচ্ছে বাকিটুকু একটু ডিটেলসে পড়াবো। ঠিক আছে। মানে জাস্ট ইম্পর্টেন্ট লাইনগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এখান থেকে কি প্রশ্ন আসতে পারে? এখান থেকে প্রশ্ন আসতে পারে যে বাংলা অভিধান রচনার প্রথম চেষ্টা কে করেন? যে মনোয়াল দে আসাম সাও।
এটা কোন ভাষার শব্দকোষ ছিল? পর্তুগিজ ভাষার। তারপর হচ্ছে এই শব্দকোষটার নাম কি ছিল? নাম ছিল ভোকাবুলারি ইডিওমা বেঙ্গলি পর্তুগিজ। ঠিক আছে, গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? 1743 সালে। এই প্রশ্নগুলো এখান থেকে আসতে পারে। আর আরেকটা প্রশ্ন আসতে পারে যে পর্তুগালের রাজধানী কি? রাজধানীর নাম কি? সেটা হচ্ছে লিসবন। মানে এই পর্তুগিজ ভাষার যে শব্দকোষটা, এটা কোথা থেকে প্রকাশিত হয়েছিল? পর্তুগালের রাজধানী লিসবন থেকে। দেখো, দুইটা লাইন থেকে কি পরিমাণ প্রশ্ন আসতে পারে, 4-5টা প্রশ্ন এই দুই লাইন থেকেই, তাই না? কিন্তু দেখো 1817 খ্রিস্টাব্দে প্রকাশিত রামচন্দ্র বিদ্যাবাগীশ প্রণীত আরেকটা ভাষার অভিধান ছিল কি? বঙ্গভাষা বিধান। এটা প্রথম বাংলা ভাষার অভিধান হিসেবে গ্রহণ করা হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো প্রথম যে অভিধানটা এটা ছিল পর্তুগিজ ভাষার, আর বাংলা ভাষার প্রথম অভিধান যেটা, এটার নাম হচ্ছে বঙ্গভাষা বিধান। আর এটা লিখেছেন বা রচনা করেছেন রামচন্দ্র বিদ্যাবাগীশ। ঠিক আছে। আচ্ছা, এরপর আসো। আর আমাদের বাংলাদেশী অভিধান প্রণয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে হচ্ছে আমাদের বাংলা একাডেমি যে প্রতিষ্ঠানটা আছে, এই প্রতিষ্ঠানটি। ঠিক আছে। আচ্ছা, আর আমাদের বাংলাদেশের আরো বেশ কিছু অভিধান রয়েছে, যেমন হচ্ছে বানান অভিধান, হ্যাঁ, উচ্চারণ অভিধান, বিজ্ঞান অভিধান, ঐতিহাসিক অভিধান, বাংলা ইংরেজি দ্বিভাষিক অভিধান। এই অভিধানগুলো বাংলাদেশ থেকে প্রকাশ হয়। আচ্ছা, এগুলো পড়ানো হয়েছে, হ্যাঁ। তারপর দেখো অভিধানে শব্দভুক্তির নিয়ম, শব্দভুক্তিগুলো কিভাবে থাকে। এই যে সিরিয়ালি যে সাজানো থাকবে, তুমি একটা অক্ষরের শব্দ খুঁজছো, সেটা তুমি কিভাবে খুঁজে বের করবে? ডিকশনারিতে কি তোমরা এর আগে শব্দ খুঁজেছিলে কেউ? মানে তোমার একটা শব্দের প্রয়োজন, এখন তো ফোনেই ডিকশনারি আছে, লিখলেই সার্চ দিলে এসে যায়। কিন্তু আগে যখন এরকম সিস্টেম ছিল না, তখন আমরা কি করতাম? একটা শব্দ খোঁজার জন্য ওই যে বইটা, বইয়ের উপরের পেজে হেডিং আকারে লেখা থাকতো যে সরেয়, সরেয় দিয়ে যত শব্দ আছে, কয়েকটা পেজে সরের শব্দ, এরপর সরায়ের দিয়ে শব্দ, তারপর রস্বই দিয়ে যত শব্দ আছে, এইভাবে। আর ইংলিশের ক্ষেত্রে ABCD, এভাবে সিকোয়েন্স অনুযায়ী শব্দগুলো সাজানো থাকতো। ঠিক আছে। দেখো অভিধানের শব্দ যে সাজানোর যে প্রক্রিয়াটা, এটাকে বলা হয় ভুক্তি। অভিধানের শব্দ সাজানোর প্রক্রিয়াকে কি বলা হয়? ভুক্তি। এটা খুবই গুরুত্বপূর্ণ লাইন, এখান থেকে প্রশ্ন আসে। আর দেখো বাংলা বর্ণমালা কয়টি? আমরা জানি 50টি। এর মধ্যে বর্ণমালা একটি, বর্ণ হচ্ছে 50টি। ঠিক আছে, শোনো, বাংলা ভাষার বর্ণমালা হচ্ছে একটি, কিন্তু বর্ণমালার মধ্যে বর্ণের সংখ্যা হচ্ছে 50টি। হ্যাঁ, এর মধ্যে স্বরবর্ণ হচ্ছে 11টি, আর 39টি হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এখন এই যে স্বরবর্ণগুলো আমরা জানি, ব্যঞ্জন বর্ণগুলো এগুলো আমরা জানি, এগুলো আমরা পারবো। এখন স্বরবর্ণের সিকুয়েন্স, ব্যঞ্জন বর্ণের সিকুয়েন্স, এগুলো আমরা সবাই জানি, তাই না? নর্মাল যে সিকুয়েন্সটা আমরা ছোটবেলা থেকে যেভাবে শিখেছি। কিন্তু অভিধান বা হচ্ছে ডিকশনারি নামের যে শব্দকোষ বইটা, এখানে কিন্তু এই একই সিকুয়েন্সে শব্দগুলো সাজানো থাকে না। দেখো বাংলা অভিধানে গৃহীত বর্ণানুক্রম এর নিয়মগুলো কিভাবে থাকে সাজানো। প্রথমে দেখো সরেও, সরায়া, রস্বই দীর্ঘই, রস্ব দীর্ঘ, রি, এ, ওই, উ, ও এ পর্যন্ত ঠিক আছে সিরিয়াল। এখন দেখো ও এর পরে অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, এগুলো থাকে সিরিয়ালে। ঠিক আছে, এখন তুমি যদি চন্দ্রবিন্দু দিয়ে কোনো শব্দ তোমার প্রয়োজন পড়ে, হ্যাঁ, বা তোমার দরকার হচ্ছে চাঁদ, চাঁদের বানান কি আছে? চন্দ্রবিন্দু আছে। এখন এই চন্দ্রবিন্দু যুক্ত শব্দ তুমি যদি হচ্ছে একদম লাস্টে গিয়ে খুঁজো, পাবে ডিকশনারি? পাবে না, কারণ তখন তোমাকে খুঁজতে হবে ও, এরপর কি থাকে? অনুস্বার, বিসর্গ, তারপর হচ্ছে চন্দ্রবিন্দু। হ্যাঁ, চন্দ্রবিন্দুর পর হচ্ছে ক, খ, গ, ঘ, এভাবে শুরু হয়েছে ডিকশনারিতে। এই জন্য তোমার জানতে হবে যে অভিধানের শব্দগুলো কোন সিকোয়েন্সে সাজানো থাকে, তাহলে আমরা এই সিকোয়েন্সটা জানা থাকলে সহজেই শব্দ খুঁজে বের করতে পারবো। আর তোমাদের পরীক্ষায় যেভাবে আসবে যে স্বরবর্ণের পর, স্বরবর্ণের পর শব্দকোষে বা অভিধান গ্রন্থে কোন বর্ণ দিয়ে শব্দগুলো সাজানো থাকে। স্বরবর্ণের পর দেখো, স্বরবর্ণ শেষ হলে, স্বরবর্ণ শেষ হয়েছে ও পর্যন্ত, তাহলে ও এর পর কি? অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, তাই না? এইভাবে। চন্দ্রবিন্দুর পর আবার হচ্ছে ক, ক এর পর দেখো আবার খ দেয় নাই, কি দিয়েছে? ক্ষিয়। দেখো যে যে জায়গায় ব্যতিক্রম, আমি সেই জায়গাগুলো একটু মার্ক করে দিচ্ছি তোমাদের। দেখো স্বরের থেকে ও পর্যন্ত এখানে কোনো ব্যতিক্রম নেই, আগের নিয়মেই, হ্যাঁ, যেভাবে আমরা স্বরের স্বরা শিখেছি সেই সিকোয়েন্সে আছে। কিন্তু ও এর পর কি আছে দেখো? অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। এরপর দেখো ক খ যখন আসলাম সিরিয়ালি, তখন কর পর আছে ক্ষিয়, কর পর খ কিন্তু দেয়নি। ঠিক আছে, এইভাবে। এখন দেখো উল্লেখ্য যে অনুস্বার এবং বিসর্গ এগুলো স্বরবর্ণের পরে বসে।
এবং ব্যঞ্জন বর্ণের আগে বসে। তাই তো দেখো তো, এই যে ব্যঞ্জন বর্ণ ক থেকে শুরু হয়েছে না, তার আগে বসেছে এগুলো, আর স্বরবর্ণের পর বসেছে। আর ক্ষীয়, এই যুক্ত বর্ণটা অভিধানে ক বর্ণের পরে বসে, তাই না? দেখো তো ক্ষীয়টা কি ক বর্ণের পরে বসেছে না? এইভাবে হচ্ছে বাংলা অভিধানে শব্দ গুলো এই বর্ণের সিরিয়াল অনুযায়ী সাজানো থাকে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, এখন দেখো যুক্তাক্ষর যেগুলো আছে, যুক্ত বর্ণ, যুক্ত বর্ণগুলো কোন সিকোয়েন্সে থাকে, এই যে এই সিকোয়েন্স, এগুলো কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে যে কোন বর্ণের পর কি থাকে। দেখো যখন যুক্ত বর্ণ শুরু হবে, হ্যাঁ, যুক্ত বর্ণ তো সাধারণত ব্যঞ্জন বর্ণেরই হয়, স্বরবর্ণে তো ওরকম যুক্ত বর্ণ হয় না, তাই না? ব্যঞ্জন বর্ণ শুরু হচ্ছে কি দিয়ে? ক দিয়ে। তাহলে ক এর সাথে প্রথমে যুক্ত হতে পারে ক, যে ক, ক এর পর কি যুক্ত হতে পারে? ক এর সাথে খ যুক্ত বর্ণ হয়ে কোনো শব্দ আছে? নেই। ক এর সাথে গ দিয়ে যুক্ত বর্ণ কোনো শব্দ আছে? নেই। ক এর সাথে এইভাবে সিকোয়েন্স যেতে যেতে ক এর সাথে ত যুক্ত আছে, তাই না? এই যে ক ত, মানে এই যে সিরিয়াল গুলো, এইভাবে তোমাদের এগুলো কিন্তু মনে রাখতে হবে। এগুলো কিন্তু বইয়েও তোমাদের সুন্দর করে দেওয়া আছে সিরিয়াল গুলো। হ্যাঁ, এই দেখো। সো কয়ের পরে ক, ক যোগ ক, ক যোগ ট, ক যোগ ত, হ্যাঁ, ক্ষীয়, তারপর হচ্ছে ক যোগ, এই দেখো এই যে বানানটা, এটা কিন্তু, এই যে বানানটা, এটা কিন্তু ক আর দন্ত স। ঠিক আছে, এরপর গ, ন, গ, ধ, তারপর এখানে কি, ওই ক, এটা ওই ক্ষীয়, ও খ, দেখো ও খ কিন্তু ও যোগ যুতক্ষর বা, দেখো ক্ষীয় আগে, খ পরে। ঠিক আছে, ওর সাথে এখানে কিন্তু কটা আগে যুক্ত হয়েছে, ক এর পর ক্ষীয়, তারপর কি খ, তারপর কি এটা গ, এটা ও যোগ গ। ঠিক আছে, এটা ও যোগ ঘ, এটা ও যোগ ম, তারপর চ যোগ চ, চ যোগ ছ, তারপর চ এর পর কি, আর ওইরকম শব্দ নেই। তারপর আসলে বর্গীয় জ, বর্গীয় জর সাথে বর্গীয় জ, এরকম শব্দ আছে। বর্গীয় যোগ যোগ ঝ, তারপরে কি ইয়, তাই না? এই যে সিকোয়েন্স গুলো, এগুলো একটু কষ্ট করে তোমাদের মুখস্থ রাখতে হবে যে কোন সিরিয়ালে কোনটা আসছে। ঠিক আছে, যাতে তোমাদের, ধরো এখান থেকে প্রশ্ন আসলো যে ট যোগ ট, এই যুক্ত বর্ণের পর অভিধানে কোন শব্দের বা কোন বর্ণের যুক্ত বর্ণটি বসে, ট যোগ ট এর পরে আসে হচ্ছে ড যোগ ড, এইভাবে। বা ড যোগ ড এর আগে কোনটা আসে, ট যোগ ট, এভাবে আগে কোনটা পরে কোনটা, এভাবেও আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, এবার আসো কার চিহ্ন। কার চিহ্ন কোনগুলো আমরা তো জানি, স্বরবর্ণের যে সংক্ষিপ্ত রূপ সেটাকে কি বলে? কার বলে। কার চিহ্ন কয়টি বলো তো? কার চিহ্ন হচ্ছে, কার চিহ্ন 11টি। ঠিক আছে, সরি, কার চিহ্ন হচ্ছে 10টি, কারণ স্বরবর্ণ 11টি, কার চিহ্ন 10টি হবে। কারণ কি বলতো, কারণ স্বরের তো কোনো কার নেই, তাই না? হ্যাঁ, 10টি। আফনান, তোমারটা রাইট অ্যান্সার। হ্যাঁ, 11টি যে লিখছো তারটা ভুল। ওকে, ঠিক আছে, কার চিহ্ন আমরা এগুলো সবাই জানি, চিনি। আচ্ছা, এখন দেখো অভিধানে ব্যবহৃত যে বর্ণানুক্রমিক ভাবে শব্দগুলো কিভাবে সাজানো থাকে, এগুলো জাস্ট দেখানোর জন্য সিরিয়ালগুলো করা। দেখো বাংলা অভিধানে শব্দগুলো যেভাবে বর্ণানুক্রম অনুযায়ী সাজানো হয়েছে তার কিছু নমুনা এখানে দেওয়া আছে। কি কি আমরা একটু দেখি। দেখো সরেয়, ধরো উপরে লেখা থাকবে, যে একদম পেজের উপরে সরেয় লেখা থাকলো। হ্যাঁ, এখন সরেয় দিয়ে কি কি শব্দ থাকতে পারে? অনেক হাজার হাজার শব্দ থাকতে পারে, তাই না? এখন তোমার প্রয়োজনীয় যে শব্দটা সেটা খোঁজার জন্য তুমি কি করবে? স্বরেয় যুক্ত, মানে স্বরেয় দিয়ে শব্দটা শুরু হয়েছে এরকম যতগুলো পেজ আছে প্রথম দিকেই তো থাকবে, কারণ স্বরেয় তো প্রথমে, তখন তুমি সেখান থেকে খোঁজা শুরু করবে। ধরো এখন স্বরেয় দিয়ে তো অনেক শব্দ থাকতে পারে, এখন স্বরের সাথে স্বরেয়, স্বরের সাথে সরায়া, তারপর কি প্রথম দুইটা তিনটা বর্ণ, এই সিকোয়েন্সেও কিন্তু শব্দগুলো সাজানো থাকে। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো সরেয়া, এই যে আক্কেল একটা শব্দ দিছে, এখন আক্কেল শব্দটার অর্থ কি, বিবেক বুদ্ধি, এটার অর্থগুলো কিন্তু সুন্দর করে সাজানো থাকে। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো এখানে বলছে কি উনুন, উনুন মানে কি, চুলা।
তাই না? এভাবে সমার্থক শব্দ জানার জন্য বিপরীত শব্দ জানতে পারবা তোমরা এই অভিধান থেকে। ঠিক আছে। আচ্ছা, লাবিবা বলছো অনাথ। অনাথ, এতিম, বিন। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, তারপর দেখো ক বর্ণ দিয়ে আছে। ক বর্ণ দিয়ে কি আছে? ক বর্ণ দিয়ে আছে যত ধরনের শব্দ আছে তুমি, মানে ডিকশনারি এখানে তো কয়েকটা জাস্ট নমুনা দেওয়া আছে যে ক বর্ণ দিয়ে এরকম তুমি কি করতে পারো, শব্দ খুঁজতে পারো। ক দিয়ে কত কত শব্দ আছে, খ দিয়ে কত কত শব্দ আছে। তুমি জাস্ট হচ্ছে, আচ্ছা, আচ্ছা ফাতিহানুর অবনী, আচ্ছা 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 আচ্ছা, অবনী মানে পৃথিবী। ঠিক আছে, তোমার নাম অবনী। আচ্ছা, অবনী দিয়ে একটা কবিতার লাইন আছে না? পরার্থে কবিতার লাইন, নিজেকে নিয়ে বিব্রত রহিতে আসেনি কেহ, অবনী পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মরা পরের তরে। অবনী মানে কি? পৃথিবী, মানে পৃথিবীতে আমরা নিজেকে নিয়ে ব্যস্ত থাকার জন্য আসিনি, সবাই সবার সাথে, মানে পরের তরে, পরের উপকারের জন্য কাজ করার জন্য সবাই এসেছি। সুখ কবিতা, হ্যাঁ হ্যাঁ, দুইটা কবিতা কনফিউজড আছে, একটা পরার্থে আর একটা সুখ। হ্যাঁ, একই লেখকের দুইটা কবিতায় কিন্তু এই লাইনটা আছে। আচ্ছা, তারপর দেখো গ দিয়ে কতগুলো শব্দ, মানে জাস্ট এখানে কিচ্ছু না, এখানে হচ্ছে তোমার যে শব্দটা প্রয়োজন সেই শব্দটা। হ্যাঁ, কুইজ আছে, কুইজ দিব। আর কিছু সময় যাক, এই অধ্যায়টা তো অনেক সহজ। হ্যাঁ, কুইজ দিয়ে দিব। হ্যাঁ, অন্তঃ স্যার এর আগে এগুলো পড়িয়েছে না? হ্যাঁ, এটা আমি প্রথমেই বলেছি যে ক্লাস নেওয়া হয়েছে, আমরা জাস্ট আজকে হচ্ছে কিছু কুইজ প্র্যাকটিস করব, তারপর হচ্ছে প্রশ্ন সলভ করব। ঠিক আছে। আচ্ছা দেখো, চিহ্ন, চিহ্ন মানে হচ্ছে ছেঁড়া। তারপরে ছোপ, ছোপ মানে হচ্ছে দাগ বা রঙের, হ্যাঁ রঙের পোচ। ডাগর, ডাগর মানে কি? বড়। তারিফ মানে প্রশংসা করা। তেজস্বী, তেজস্বী মানে শক্তিশালী, তেজময়। হ্যাঁ, এইগুলো। আচ্ছা, কে কি কমেন্ট করছো দেখি একটু কমেন্ট গুলো। আচ্ছা, তোমাদের হচ্ছে দেখো, তোমাদের তো গ্রামার পার্ট অলরেডি শেষ হয়ে গেল তার মানে। উম আচ্ছা, তোমাদের এই যে চ্যাপ্টারটা অভিধান, এটা তো অনেক সহজ একটা চ্যাপ্টার, ছোট একটা চ্যাপ্টার ছিল। এছাড়া তোমাদের গ্রামার টপিকের উপর, মানে পুরো বইয়ের উপর কোন, মানে নেক্সট যে আমরা ক্লাসগুলো নেব কোন টপিকের উপর কার প্রবলেম আছে একটু কমেন্টে লিখো তো, যে এই টপিকের উপর ক্লাস নিলে ভালো হবে, কারণ গ্রামার পার্ট কিন্তু অলরেডি শেষ, তাই না? আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, লাবিবা কে বলছো বিন অর্থ কি? বিন, ভিন মানে হচ্ছে এই যে আমরা এটা আসলে একটা আরবি শব্দ, যে আমরা বিন মানে হচ্ছে কারো ছেলে, মানে মানে কারো থেকে, এখানে শব্দের যেহেতু অর্থ বোঝাচ্ছে, বিন মানে এই শব্দ থেকে এই শব্দটা উৎপন্ন এরকম বোঝায়। ঠিক আছে, এমনি মানুষের ক্ষেত্রে হচ্ছে, মানে পিতার ছেলের ক্ষেত্রে বলা হয় বিন। ঠিক আছে, ধরো ইবনে বিনতে কথাগুলো বলা থাকে না, ছেলে আর মেয়ের ক্ষেত্রে ওই বিন হচ্ছে কারো ছেলে বা কারো মেয়ে এরকম অর্থ বোঝাতে ব্যবহৃত হয়। আর শব্দের ক্ষেত্রে হচ্ছে এই শব্দটা থেকে এই শব্দটা উৎপন্ন হয়েছে, তাই না? এই অর্থে এই যে বিন শব্দগুলো ব্যবহার করা হয়েছে, বুঝতে পারছো? যেমন অনাথ শব্দটা থেকেই এতিম শব্দটার উৎপন্ন হয়েছে, এই জন্য এদের মাঝখানে অনাথ বিন এতিম লিখছে। ঠিক আছে, মানে অনাথ এতিম একই কথা, এটা বোঝানোর জন্য মাঝখানে বিন শব্দটা ব্যবহার করা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, তারপর বলো কারো কোনো প্রশ্ন? আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক কমেন্ট করেছো। বানান, আচ্ছা আচ্ছা, বানান চ্যাপ্টার নিয়ে প্রবলেম আছে না? আচ্ছা, তারপর তারপর রূপতত্ত্ব, ওকে। আচ্ছা, তোমরা যে সমাজ ও ধর্ম আচ্ছা, এটা তো এই টপিকের না, এই সাবজেক্টের না। বানান আর রূপতত্ত্ব।
হ্যাঁ, বিন মানে উত্তরাধিকারী হয়, বিন মানে হচ্ছে এই যে পিতার ছেলে, মানে শব্দের ক্ষেত্রে তার উত্তরাধিকারী বলা যাবে না, শব্দের ক্ষেত্রে বলা হবে এই শব্দ থেকে এই শব্দটার উৎপন্ন হয়েছে, মানে এই দুইটা একই সমার্থক শব্দ অর্থে এখানে বিন শব্দটা ব্যবহার করা হয়েছে। আর মানুষের ক্ষেত্রে উত্তরাধিকারী ছেলে পুত্র মেয়ে, হ্যাঁ, এগুলো বোঝায়। ঠিক আছে। হ্যাঁ, আজকে মিহিদাতুল স্যারের জন্মদিন। স্যারকে উইশ করেছি। তোমরা উইশ করেছো? আচ্ছা, ফাতিহা নূর বলছো। ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বানান, এগুলো নিয়ে প্রবলেম না, মানে যার যে প্রবলেম আছে জানাও, আমরা নেক্সট ক্লাসগুলোতে এই টপিকগুলো আগে শেষ করব। ঠিক আছে। আনমিউট লাবিবা, ওকে। হ্যাঁ হ্যাঁ, লাবিবা বলো। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ লাবিবা, কেমন আছো? এই জন্য বুঝাই দিলেন, এখন আর সমস্যা নাই, আলহামদুলিল্লাহ ম্যাম, ভালো আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন আর সমস্যা নাই। ওকে। ঠিক আছে ম্যাম। আচ্ছা, মিট করে ফেল। ধন্যবাদ। বিরাম চিহ্ন, ওকে। তোমাদের এত মানে এগুলো তো অনেক ছোট ছোট টপিক, দেখা যাবে যে রিভিশন ক্লাসে আমরা 2-3টা টপিক একসাথে শেষ করে দিতে পারবো। ঠিক আছে, এই জন্য তোমাদের প্রবলেম গুলো জানিয়ে রাখো। আমরা যখন এখন পরবর্তীতে রিভিশন ক্লাস যেহেতু হবে ধ্বনিতত্ত্ব, তাই না, এগুলো তখন আমরা মানে 2টা বা 3টা টপিক একসাথে বুঝিয়ে, আর বাক্যতত্ত্ব, ওরে বাবা, এক একজনের এক এক প্রবলেম। ওকে। আর তোমরা এত প্রবলেম থাকার তো কথা না, তোমরা কি করবে জানো, যার যে টপিকে প্রবলেম রেকর্ড ক্লাসগুলো বারবার দেখবে। হ্যাঁ, তারপরেও যদি দেখো যে প্রবলেম হচ্ছে, আমরা তো ক্লাস দিবই, টাইম আছে তো, আরো হচ্ছে তোমাদের 1.5 মাসের মতো সময় আছে, তাই না? 1.5 মাস না হোক, 1 মাস তো আছে। আমরা আরো 2-3 বার করে শেষ করতে পারবো, সমস্যা নেই। ওহো, হিয়া ক্লাস করতে পারো নাই কেন? কি হয়েছিল? রূপতত্ত্ব, কে? এখনই করাবো রূপতত্ত্ব? টাইম তো আছেই দেখছি। আচ্ছা, রূপতত্ত্বটা বুঝিয়ে দিই, হ্যাঁ। অনেকের প্রবলেম বলতেছো। আচ্ছা, হ্যাঁ। বানান, বানান, রূপতত্ত্ব, এগুলো নিয়ে তোমাদের বেশি প্রবলেম, তাই না? বানান, বানান, ওকে। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা বানানটা শেষ করার কথা বলবো, যেহেতু বানান ম্যাক্সিমাম বলছো, বানান। ওকে। ঠিক আছে, রূপতত্ত্বটা আমি এখনই আলোচনা করছি, যেহেতু টাইম আছে আমাদের। পূজার বন্ধে ক্লাস হবে, বন্ধ বন্ধ দেওয়া হবে না, ঠিক আছে, ক্লাস চলবে। আচ্ছা, পূজার তোমরা কি পূজার কি ছুটি চাচ্ছ তোমরা? আচ্ছা, বানান 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 দেখছি, বানান বানান হচ্ছে নেক্সট ক্লাসে, একটা ক্লাসে নিতে হবে বানানের উপর, হ্যাঁ। আচ্ছা, আনমিউট করছি। অনিন্দা বলছো আনমিউট করতে, ওকে। হ্যাঁ, অনিন্দা বলো, তোমাকে আনমিউট করা হয়েছে। হ্যালো, অনিন্দা তোমাকে হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। অনিন্দ, বলো। ম্যাম, আমার বাক্যতত্ত্ব সমস্যা রয়েছে। আচ্ছা আচ্ছা, বাক্যতত্ত্ব, তাই না? বাক্যতত্ত্ব, রূপতত্ত্ব, আর হচ্ছে আহ বানান, এই 3টা টপিক দেখলাম হচ্ছে ম্যাক্সিমামের প্রবলেম। ঠিক আছে। আচ্ছা, রূপতত্ত্ব, ওয়াসফিয়া, ওয়াসফিয়া বলছো, হ্যাঁ, মিহিদাতুল স্যার আমার সামনেই বসে আছে। কথা কথা বলবে? স্যার আসেন। ওয়াফি আসছে, ওয়াফি, ওহি, হ্যাঁ, ওয়াসফিয়া, ওহি। এই যে স্যার আছে তো, স্যার তোমাদের সাথে, স্যারকে উইশ করো সবাই। স্যার, হ্যাপি বার্থডে। সরি, তোমরা তোমরা আমাকে হ্যাপি বার্থডে জানাইছো, এই কারণে তোমাদের সবাইকে ধন্যবাদ, অনেকেই মেসেজে জানাইছো। তো আশা করি তোমরা স্যার, সবাই হ্যাপি বার্থডে। ওর দলেই থাকবা।
এন্ড তোমাদের সাথে আমার ক্লাস আছে খুব জলদি, তখন কিন্তু তোমাদের সাথে আমি ক্লাস নিব। এন্ড তোমরা সবাই যেহেতু মনোযোগ দিয়ে ম্যামের ক্লাস করছো, তো এখন ম্যামের ক্লাস করো। ইনশাল্লাহ তোমাদের সাথে খুব সহজেই শীঘ্রই আমার দেখা হবে। এ বাবা, check দিয়ে বলে ফেললো। ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ, স্যার অনেক খুশি হয়েছে, তোমরা সবাই স্যারকে উইশ করেছো। আচ্ছা, এবার আমরা পড়ায় ফিরে যাই, ঠিক আছে। ওকে, দেখি আমাদের প্রবলেম গুলো। আচ্ছা, তোমাদের প্রবলেম হচ্ছে ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, কি বাগর্থ, বাগর্থ প্রবলেম নাই, বানান, তাই না? এইটা, এই 4টা টপিক। আচ্ছা, আনমিউট করে আছো কে? একটু মিউট করে ফেলো। অনিন্দ। ওকে, ঠিক আছে। ধ্বনিতত্ত্ব আর রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, এরপর আছে বানান। বানানের উপর একটা মানে 1 ঘন্টার একটা ক্লাস নিব, ঠিক আছে। আজকে ধ্বনিতত্ত্ব থেকে দেখি, ধ্বনিতত্ত্ব কত পৃষ্ঠা? 11 পেজ না? তোমাদের বইয়ের 11 নম্বর পেজটা সবাই বের করো তো, দেখি কি প্রবলেম ধ্বনিতত্ত্বের উপরে তোমাদের। ধ্বনিতত্ত্ব তো অনেক সহজ একটা চ্যাপ্টার, দেখো। ধ্বনিতত্ত্ব কি? ধ্বনি মানে কি? ধ্বনি হচ্ছে সাউন্ড। হ্যাঁ, এই যে আমরা কথা বলছি না, এগুলো কিন্তু এক একটা সাউন্ড উৎপন্ন হচ্ছে, তাই না? যেমন আমি বললাম হচ্ছে আমি স্কুলে যাই, এখানে আমি যে শব্দটা বললাম, এখানে একটা ধ্বনি, সাউন্ড। হ্যাঁ, ধ্বনি মানে হচ্ছে সাউন্ড। মি একটা ধ্বনি। এই আর মি, এই দুইটা ধ্বনি মিলে একটা কি তৈরি হলো? শব্দ তৈরি হলো, যে আমি একটা শব্দ না? তারপর হচ্ছে স্কুলে একটা শব্দ না? যাই একটা শব্দ। যাই শব্দটাতে দুইটা ধ্বনি আছে, যা একটা ধ্বনি, একটা ধ্বনি। এখন দেখো, ধ্বনির কোনো নির্দিষ্ট আহ অর্থ নেই, ঠিক আছে। ধ্বনির নির্দিষ্ট কোনো অর্থ নেই, কিন্তু সব ধ্বনি যখন একত্রিত হয়ে, একাধিক ধ্বনি একত্রিত হয়ে যখন কোনো একটা অর্থ প্রকাশ করবে, তখন সেটাকে শব্দ বলা হবে, ঠিক আছে। এই যে আমরা সাউন্ড গুলো মুখ দিয়ে বের করছি, শব্দ, হ্যাঁ, এগুলো হচ্ছে এক একটা ধ্বনি। আর এই ধ্বনি আমরা উচ্চারণ করতে আমরা আমাদের শরীরের যে অংশগুলো বা যে পার্ট গুলো ব্যবহার করি, সেগুলোকে বলা হয় বাকযন্ত্র। যেমন আমাদের কণ্ঠ, আমাদের জিহ্বা, দাঁত, তালু, হ্যাঁ, এই প্রত্যেকটা অঙ্গই হচ্ছে এক একটা বাকযন্ত্র, কারণ এগুলো আমরা ধ্বনি উচ্চারণ করার ক্ষেত্রে ব্যবহার করি। বাকযন্ত্র বা বাকপতঙ্গ বলা হয়। এই যে দেখো, আমাদের পুরো আহ বাকযন্ত্রগুলোর ছবি দিয়ে দিয়েছে এখানে। কি কি? এই যে নাসা গহ্বর, আমাদের নাক দিয়ে বাতাস বের হওয়ার মাধ্যমেও, দেখো ফুসফুস থেকে যখন, এই দেখো একদম ফুসফুস থেকে এই বাকযন্ত্রটা শুরু। ফুসফুস, আমরা যখন শ্বাস গ্রহণ করি এটাকে বলা হয় প্রশ্বাস, আবার যখন শ্বাস ত্যাগ করি সেটাকে বলা হয় কি? নিঃশ্বাস। আমরা যখন কথা বলি তখন কিন্তু শ্বাসটা বের হয়, নিঃশ্বাসটা বের হয়। এই নিঃশ্বাস বের হওয়ার সাথেই কিন্তু আমরা কথাগুলো বলছি, সাউন্ড গুলো হচ্ছে। এই জন্য এই বাতাসগুলো আসে কোথা থেকে? এই যে ফুসফুস থেকে। এই জন্য একদম আমাদের এই ধ্বনি বা সাউন্ড তৈরির একদম মূল অংশ হচ্ছে ফুসফুস, ঠিক আছে। ফুসফুস হচ্ছে আহ হ্যাঁ, বাকযন্ত্র। তারপরে যে আমাদের শ্বাসনালী দিয়ে বাতাসগুলো বের হয়, মুখ দিয়ে, নাক দিয়ে বের হয়। যে আমরা যখন দেখো আমাদের প, ফ, ব, ভ, এই যে শব্দগুলো, বর্ণগুলো যখন উচ্চারণ করি, তখন কি ঠোঁট ব্যবহৃত হয়, এগুলোকে ওষ্ঠ বর্ণ বলে। আবার দেখো দন্ত ন, মূর্ধন্য, এগুলো যখন ইউজ করি, আহ, উচ্চারণ করি, তখন কি নাক দিয়ে বাতাস বের করতে হয়। আমি যদি নাক ধরে দন্তন্য বা এগুলো বলি, এগুলো স্পষ্ট শোনা যাবে না, কারণ এই শব্দগুলো বা এই বর্ণগুলো উচ্চারণ করার সময় আমাদের নাক দিয়ে বাতাস বের করতে হয়, না হলে বর্ণগুলোর উচ্চারণ স্পষ্ট হবে না। এই জন্য এগুলোকে বলা হয় নাসিক্য বর্ণ, ঠিক আছে। এই যে জীব, জীব ছাড়া কি তুমি কথা বলতে পারবে, সাউন্ড করতে পারবে না? দাঁত, দন্তবর্ণ যেগুলো ত, থ, দ, দ, এগুলো, এই যে মুখ গহ্বর, এগুলো সবই হচ্ছে আমাদের বাকযন্ত্র, ঠিক আছে। আচ্ছা, এই যে ধ্বনিগুলোর কথা বললাম, এই ধ্বনিগুলো হচ্ছে 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি কোনগুলো? যেগুলো, যে ধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমাদের ফুসফুস থেকে বাতাস মুখের ভেতরে কোনো বাধাপ্রাপ্ত হয় না, সেগুলো হচ্ছে স্বরধ্বনি। আর স্বরধ্বনি গুলো লিখার জন্য আমরা যে চিহ্ন ব্যবহার করি সেগুলোকে বলা হয় স্বরবর্ণ। বাংলা ভাষায় বা বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কতটি?
11টি, একটু আগেই পড়েছি আমরা, তাই না? আচ্ছা, এই যে ধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমাদের জিভের যে অবস্থাগুলো থাকে, সম্মুখ, মধ্য, পশ্চাৎ, এই অনুযায়ী কিন্তু আমরা ধ্বনিগুলো উচ্চারণ করি। যেগুলো উচ্চারণ করার সময় আমাদের জিভেটা সামনের দিকে আগানো থাকে এগুলোকে বলা হয় সম্মুখ স্বরধ্বনি, যেমন ই, এ, এই জাতীয় স্বরগুলো। তাহলে তোমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে যে রস্বই, এ, হ্যাঁ, এ, এগুলো কি জাতীয় ধ্বনি? এগুলো হচ্ছে সম্মুখ স্বরধ্বনি। আবার মধ্য স্বরধ্বনি মানে জিভেটা মাঝখান থেকে ইউজ হয়, এগুলোকে বলা হয় মধ্য স্বরধ্বনি, যেমন সরেয়া, এটা হচ্ছে মধ্য স্বরধ্বনি। আবার স্বরেয়, ও, উ, এগুলো হচ্ছে পশ্চাৎ স্বরধ্বনি। এগুলো তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো জিভের উচ্চতা অনুযায়ী, এটা কিন্তু একদম আমি 6 কে ক্লাস নিয়েছিলাম, রেকর্ড ক্লাসগুলো দেখবে তোমরা, ঠিক আছে? এই যে উচ্চ, মধ্য, নিম্ন, নিম্ন মধ্য, সংবৃত বিবৃত উচ্চারণ, এগুলো সুন্দর করে 6 কে কিন্তু ক্লাস নেওয়া আছে তোমাদের। ধ্বনিতত্ত্বের যে ক্লাসটা আছে রেকর্ড ক্লাস, পূর্বে যে ক্লাসটা নিয়েছিলাম, এই মানে শুধু ধ্বনিতত্ত্বের উপরে 1 ঘন্টা ক্লাস নিয়েছিলাম, ওই ক্লাসটা সবাই, যাদের যাদের প্রবলেম আছে সবাই দেখে নিবে, ঠিক আছে? তাহলে আর প্রবলেম থাকবে না আশা করি। উচ্চ স্বরধ্বনি কোনগুলো? যে ধ্বনিগুলো উচ্চারণ করার সময় জিভটা উপরের দিকে উঠে, যেমন রস্বই, রস্ব, এই দুইটা ধ্বনি, ঠিক আছে? আর নিম্ন স্বরধ্বনি কোনগুলো? যে ধ্বনিগুলো উচ্চারণ করার সময় জিভ নিচের দিকে থাকে, যেমন সরেয়া, তারপরে এ, হ্যাঁ, এই শ্রেণীর যে শব্দগুলো আছে, বর্ণগুলো আছে, এইগুলো। আবার উচ্চ মধ্য কোনগুলো? এ, ও। নিম্ন মধ্য এ, ও, এইগুলো। তারপর ঠোঁটের অবস্থানের উপর ভিত্তি করেও কিন্তু ধ্বনিগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। ঠোঁট, কোনো কোনো ধ্বনি উচ্চারণ করার সময় যে ঠোঁট একদম গোলাকৃতি থাকে, কোনো কোনো হচ্ছে অগোল থাকে, হ্যাঁ। এই দেখো, তুমি যখন ই বলছো, ঠোঁটটা কিরকম ই এরকম থাকছে। আবার ও যখন বলছো তখন কি ঠোঁটটা গোল হয়ে যাচ্ছে। আ বলছো ঠোঁটটা বেশি ফাঁক হচ্ছে। অ বলছো গোল আকার হয়ে বেশি ফাঁকা হচ্ছে। এই যে এগুলো কিন্তু ঠোঁটের যে অবস্থান, ঠোঁটের যে কতটুকু ঠোঁটটা চওড়া হবে, এর উপর ভিত্তি করেও কিন্তু আমাদের বর্ণগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে? এরপর আছে রস্বর, দীর্ঘস্বর, এটা অনেক একটা মানে বড় একটা টপিক, কিন্তু তোমাদের বাংলা সেকেন্ড পেপার বইয়ের সবচেয়ে বড় চ্যাপ্টার হচ্ছে এই ধ্বনিতত্ত্ব চ্যাপ্টারটা। এটার উপরে 1 ঘন্টার উপরে ক্লাস নেওয়া আছে, ঠিক আছে? হ্যাঁ, এই চ্যাপ্টারের উপরে 2টা ক্লাস লাগবে, কারণ এটা শেষ করতে গেলে দেখো 1 ঘন্টার ক্লাসে মানে শেষ করা টাফ, ঠিক আছে? এজন্য ধ্বনিতত্ত্বের যে ক্লাসগুলো হয়েছে এগুলো তোমরা একাধিকবার দেখবে, যাদের যাদের এই চ্যাপ্টারের প্রবলেম আছে, ঠিক আছে? অনেক কমেন্ট করেছো, অনেক। আচ্ছা, ঠিক আছে, এরপরে আমরা হচ্ছে এই টপিকগুলোর উপরে ক্লাস রাখবো, ধ্বনিতত্ত্ব আর কি বললাম, বানান, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, তাই না? আচ্ছা, তাহলে আজকের টপিকের উপরের যে আমরা, হ্যাঁ, কুইজ দিয়ে দিচ্ছি, অভিধানের উপরে কুইজগুলো দিয়ে দিচ্ছি, সবাই মেসেজ চেক করো, দেখো যে আমি কুইজ দিয়ে দিচ্ছি, হ্যাঁ, 1 মিনিট, কুইজের লিঙ্কটা নিয়ে আসি। আজকে হিয়া বলছো কিসের উপর কুইজ হবে? আজকে অভিধানের উপর কুইজ হবে, কারণ যেহেতু আজকের ক্লাসটা অভিধান ছিল এই জন্য, হ্যাঁ। না, বোর্ডে ক্লাস নেই না, নেই কিন্তু বাংলা ক্লাসে বোর্ডে ক্লাস নেওয়ার প্রয়োজন পড়ে না, হ্যাঁ, ম্যাথ ক্লাস থাকে। আচ্ছা আচ্ছা, পূজার ছুটি দেওয়াও হবে না, পূজার ছুটি দেয়া হবে না, হ্যাঁ। লিংক পাও নাই? হ্যাঁ, নামি কাজী, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলো। আমি বলতেছি কি, আমার তো চ্যাপ্টারে বানান আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বানানের উপরে কিন্তু তোমাদের ক্লাস হয়েছে, হ্যাঁ। তুমি কি ক্লাস পাওনি? ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব এগুলো আছে। আচ্ছা, এই ক্লাসগুলো কি তুমি এর আগে করেছিলে? আমি করেছিলাম তো, কিন্তু আপনি যেটা বোঝাচ্ছেন এটা তো আমার চ্যাপ্টারে নাই। ও, অভিধান তোমাদের তোমার বার্ষিক পরীক্ষার সিলেবাসে নেই? না। ও, আসলে কি হয়েছে মানে এক একজনের সিলেবাসে এক এক টপিক আছে, এই জন্য আমরা কিন্তু সব টপিকই পড়াচ্ছি সিকোয়েন্স মেনটেন করে, সবগুলো টপিক কিন্তু তোমাদের পড়ানো হয়েছে অলরেডি। এখন না, যার যে, বলতেছি কি এটা না করলে কি তুই নাম পারি তাহলে কি স্কলারশিপ হবে না?
ও আচ্ছা আচ্ছা, স্কলারশিপের ব্যাপারটা এখন অভিধান যদি তোমাদের পরীক্ষায় থাকে, তোমাকে তো এক্সাম দিতেই হবে। পড়ে ফেলো না, শুধু কি মানে বার্ষিক পরীক্ষা থাকতেই হবে? মানে এটা তো সহজ একটা চ্যাপ্টার, পড়ে দিয়ে দাও, হ্যাঁ, ভালো হবে। ওকে ম্যাম। ঠিক আছে, পরীক্ষা না দিলে আসলে স্কলারশিপ হবে না, আসলেই হবে না, এই জন্য দিতে হবে। সাদাকাত 10 আউট অফ 10। থ্যাংক ইউ। খুব সহজ চ্যাপ্টার ছিল কিন্তু এটা আজকে, তাই না? 9 পেয়েছো? কি লেখছো এটা? তোমার কি ফোনের নাম এটা? আব্দুল্লাহ 8। ওকে। জান্নাতুল আদন 9। থ্যাংক ইউ। আদিল পেয়েছো 8। তোবা পেয়েছো 7। তোবা এত কম কেন? ফাতিহা 10 আউট অফ 10। থ্যাংক ইউ। আহ ওকে। লাবিবা 9। কোনটা ভুল করলে? আদিবা পেয়েছো 10 আউট অফ 10, ধন্যবাদ। হিমেল 10 আউট অফ 10, এটা হচ্ছে যে X2। X2 হচ্ছে 9। নওরিন 10 আউট অফ 10। থ্যাংক ইউ। জুনাইদ পেয়েছো 7। জুনাইদ এত ভুল করেছো? এত সহজ একটা চ্যাপ্টার। হিমেল কি হয়েছে? হিমেল কত মার্ক পেয়েছো? 10 আউট অফ 10। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। সাদিয়া তাহরা বাড়ি 10 আউট অফ 10। থ্যাংক ইউ। স্ক্রিনশট দিতে হবে না, জাস্ট মার্ক গুলো জানাও, হ্যাঁ। হিয়া পেয়েছো 8। হিয়া দুইটা ভুল হলো কেন? আউসাফ আচ্ছা, আসলেই তো আউসাফ নেই আজকে, নেই মনে হয়, থাকলে তো কথা বলতো। কৃষ্ণা 9। থ্যাংক ইউ। ও আউসাফ আছো? কোনো কথা নাই আজকে কারণ? কত মার্ক পেয়েছো? ও আচ্ছা আচ্ছা, এই যে কমেন্ট করতে পারছো তো, এই যে এখন তো আসছে। ও ও, এবার ঠিক আছে। তোমার আব্বু পাশে, এই জন্য কমেন্ট করতে পারছো না। আচ্ছা। ইয়া বলছো কি অভিধান বানান শেখার জন্য বিশ্বস্ত গ্রন্থ, শব্দ দেখাচ্ছে? অভিধান কিন্তু শব্দ মূলত অভিধানটা শব্দ শেখার জন্যই গ্রন্থ, ঠিক আছে? শব্দটা বেশি প্রায়োরিটি, দুইটা অপশনে থাকলে শব্দটাকে প্রায়োরিটি দিবে। শব্দ যদি অপশনে না থাকে তখন দিবে হচ্ছে বানান শেখার জন্য বিশ্বস্ত গ্রন্থ। কারণ হচ্ছে আমি শব্দ দিয়েছি অভিধান শেখার জন্য, যে বইটা মানে অভিধান কি শেখার জন্য গুরুত্বপূর্ণ বই, তার শব্দ আনসারে দেওয়া আছে। ঠিক আছে, এই জন্য হয়তো ভুল দেখাচ্ছে তোমাকে, তুমি বানান দিয়েছো এই জন্য। হিয়া। ও আচ্ছা আচ্ছা, তোমার বইতে যেটা আছে ওটাই তো দিবা। এটা তোমার ভুল। আচ্ছা, এটা তোমার দোষ না। ঠিক আছে। দেলোয়ার 10 আউট অফ 10। ফাই ফাই এটা কি লিখছো? ফাইজা পেয়েছো 9। 10 আউট অফ। তারপর আহ আরোয়া পেয়েছো 10 আউট অফ 10। থ্যাংক ইউ। হ্যাঁ জোনায়েদ, তোমাকে শুনছি, তোমার কমেন্ট দেখছি, তোমাকে শুনছি না তো, তোমার কমেন্ট দেখতে পাচ্ছি। ক্লাস শেষ, যাদের কুইজ দেওয়া শেষ তারা লিভ নিতে পারো। আচ্ছা আচ্ছা, তোমার নাম রাফা। আচ্ছা, দেলোয়ার লেখা, একজন দেলোয়ার বলছি। তোমরা যখন ক্লাসে অ্যাটেন্ড করবে না তখন রিনেম করে নিবে, যার যা নাম সেটা দিয়েই ক্লাসে ঢুকবে। ক্লাস শেষ আব্দুল্লাহ, তোমরা চাইলে লিভ নিতে পারো। হোমওয়ার্ক হচ্ছে এই যে এই চ্যাপ্টারের উপর এমসিকিউ গুলো প্র্যাকটিস করবে, এবং হচ্ছে যাদের যে চ্যাপ্টারের উপর প্রবলেম আছে সেই চ্যাপ্টারের রেকর্ড ক্লাসগুলো ভালো করে দেখবে। ঠিক আছে, রেকর্ড ক্লাসগুলো কয়েকবার দেখবে, তাহলে দেখ। হ্যাঁ,
ও আচ্ছা, জোনায়েত আজকে নতুন। ওয়েলকাম, ওয়েলকাম টু এডু পরিবার জোনায়েত। আচ্ছা, কুইজ পাও না আরিয়ান, এতক্ষণে কি বলতেছো? আচ্ছা, কুইজ লিংক দিচ্ছি, তুমি একা একা পরীক্ষা দাও এখন। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ, তোমাকেও ধন্যবাদ জোনায়েত। হিয়া বলছো খাতার হোমওয়ার্ক কি? খাতার হোমওয়ার্ক নেই। খাতার হোমওয়ার্ক হচ্ছে তোমাদের যার যার সিলেবাসে যে নির্মিতি পার্ট গুলো আছে না, মুখস্থ পার্ট, ওইগুলো থেকে সারমর্ম, সারাংশ, এগুলো মুখস্থ করবে। ঠিক আছে, মুখস্থ করে লিখবে। এমসিকিউ তো লিখার মতো কিছু নেই, ঠিক আছে। এই জন্য তোমাদের যে বিভিন্ন চ্যাপ্টারে যে বললা যে প্রবলেম আছে, ওইগুলো রেকর্ড ক্লাসগুলো দেখবে। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। ওকে। আচ্ছা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ মনোযোগ দিয়ে ক্লাসটা করার জন্য এবং কুইজে অংশগ্রহণ করার জন্য। তাহলে আজকের মতো আমরা আমাদের ক্লাসটা এখানে শেষ করছি। হ্যাঁ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম সবাইকে।